তো শুরু করি আমরা 20 নম্বর প্রেসি রাইটিং। আর আজকে যে প্যাসেজটা নিয়েছি পিকেদের সরকারের এক্সারসাইজ থেকে এটা তোলা হয়েছে, সম্ভবত 35 নম্বরের আশেপাশে কোনো কিছু। তো দেখো, পরীক্ষা কিন্তু একদম সামনে চলে এসছে, আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা। এখন কিন্তু এরকম জিনিস করো না যে নতুনত্ব ভ্যারাইটি এই সমস্ত জিনিসের দিকে মনোযোগ বেশি না রেখে টাইম ম্যানেজমেন্টের উপরে কিন্তু নজর দিও এই মুহূর্তে। পরবর্তীতে তোমার যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে তখন তুমি নতুনত্ব কিছুর দিকে ট্রাই করতে পারো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর নতুনত্বের দিকে কিছু যেও না। এবার এবার করো টাইমকে ঠিক রাখার ব্যাপারটা। তো প্রচুর প্রেসি রয়েছে ইউটিউব জুড়ে, প্রচুর হচ্ছে রিপোর্ট রাইটিং রয়েছে, বইয়ে প্রচুর জিনিস ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল আছে। সেগুলোকে আর বিভিন্ন এক্সারসাইজ থেকে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো টাইমকে মেনটেন করে। বারবার বলছি, টাইম মেনটেন হবে পিএসসি ক্লার্কশিপের জন্য। আমি বলছি পিএসসি ক্লার্কশিপের জন্য টাইম মেনটেনের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, কারণ যদি 50 বা 55 মিনিট যে সময়টা তোমরা পাবে তার মধ্যে 6টা টপিক যদি লিখে না আসো তবে প্রবলেম। কিন্তু এটাও ভাববে না যে 6খানা টপিক 55 বা 50 মিনিটে লেখা সম্ভব নয়। লেখা সম্ভব যদি একটু প্র্যাকটিস করো টাইম ধরে। আর এখন এই মুহূর্তে না, এর আগে থেকেই তোমাদের প্র্যাকটিস করাটা শুরু করাটা উচিত ছিল। আর যারা করনি তারা এখন থেকে করো, অসুবিধার কিছু নেই, অল্প কিছুদিনের মধ্যে টাইম কিন্তু ম্যানেজমেন্ট হয়ে যাবে। তো চিন্তার কোনো কিছু নেই, জাস্ট প্র্যাকটিস করো, দেখো টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। আর এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ 6টা টপিক লিখে আসতেই হবে। 5খানা টপিক লিখলে কিন্তু প্রবলেম। আর কোশ্চেন এমন হবে না যে খুব হাই ক্যাটাগরির কোশ্চেন কিন্তু হবে না, কারণ এটা ক্লার্কশিপের এক্সাম হচ্ছে, কোনো আইএএস এর এক্সাম হচ্ছে না। আসল ব্যাপারগুলোকে বুঝে নিও, আসল ব্যাপারকে বুঝে নিয়ে তারপরে কাজ করো। সুতরাং টেনশন যে লেভেলে তোমরা নিচ্ছ সেই লেভেলে নিও না, রিল্যাক্সে যাও পরীক্ষার হলে, রিল্যাক্সে গিয়ে হচ্ছে পরীক্ষা দাও, নিজের নার্ভকে কন্ট্রোল করো। খুব ইম্পর্টেন্ট সিলেকশনের জন্য কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে এরা। তো এই জিনিসগুলোকে ফলো করো, দেখো সিলেকশন হবে। আর যদি মনে হয় যে কোশ্চেন, সাপোজ ধরো পরীক্ষার হলে কোশ্চেন খুব টাফ চলে এসছে, তো ওই সময় ঘাবড়ে যাবে না কেউ, কারণ তোমার কাছে যদি সেটা টাফ হয় বাকি স্টুডেন্টদের কাছেও তো সেটা টাফই হবে। তো কাট অফ তো নিচে নামতে বাধ্য সেই ক্ষেত্রে। তো ঘাবড়াবে না, নিজের উপরে বিশ্বাস রেখে লেখা শুরু করবে, পড়বে, যেমনভাবে বলা হয়েছে সেরকমভাবে। যাই হোক, প্যাসেজটা দেখি আমরা। আর তোমাদের কাজ হচ্ছে যেমনভাবে বলেছি যে এইভাবে হচ্ছে তোমাদের প্যাসেজ পড়ার কাজ, এরকমভাবে প্যাসেজকে রিয়েলাইজ করার কাজ, ইমেজ গড়ো এরকমভাবে। আর প্রেসির মানে একে ছোট করে সামনের জনকে বলো, ওয়ার্ড কাউন্টিংয়ের ব্যাপার, এই সমস্ত কিছু আমি আগেই বর্ণনা করে রেখেছি। সুতরাং আশা রাখছি তোমরা এই জিনিসগুলোকে খুব ভালো করে ফলো করছো। আর যখনই প্র্যাকটিস করবে নিজস্বতা রাখবে, কে কী লিখছে আমি কী লিখছি তাতে কোনো যায় আসে না, আমার আইডিয়াটা নিতে পারো, কিন্তু আমি যেটা লিখছি হুবহু সেই জিনিসকে নেবে না। আমার আইডিয়া তোমার আইডিয়া মিক্সড করো, এটা এটা পসিবল যে আমার থেকে অনেক ভালো কিন্তু তোমরা চাইলে লিখতে পারবে। শুধু নিজস্বতা বজায় রাখো, আর এটা সিলেকশনের জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, শুরু করা যাক প্যাসেজ। আর বলেছি প্যাসেজ পড়তে গিয়ে পড়ার আগে আগে ওয়ার্ডটাকে কাউন্ট করে নেবে। তো আমি মোটামুটি কাউন্ট করা আছে, মোটামুটি ধরে নাও 45-এর কাছাকাছি ওয়ার্ডের মধ্যে আমরা লেখাটা বেটার হবে। তো আমরা প্যাসেজ পড়ি, আর প্যাসেজ পড়তে পড়তে ইমেজটাকে গড়বে যাতে একবারেই কাজ হয়, দ্বিতীয়বার যেন পড়তে না হয়, একবারেই যাতে ইমেজ রেডি থাকে, দ্বিতীয়বার যেন পড়তে না হয়, কারণ টাইম ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যানসিয়েন্ট বুকস ওয়ার রিটেন বাই হ্যান্ড। অ্যানসিয়েন্ট মানে পুরাতন, পুরাতন বইগুলোকে লেখা হতো হাতের দ্বারা। ওয়ার রিটেন মানে এটা ওয়ার হচ্ছে বি ভার্ব আর রিটেন হচ্ছে V3। তাহলে কি হচ্ছে, পুরাতন বইগুলোকে লেখা হতো কিসের দ্বারা? হ্যান্ডের দ্বারা। পুরাতন বইগুলো লিখতো না, পুরাতন বইগুলোকে লেখা হতো হ্যান্ডের দ্বারা, হাতে। অ্যান্ড অল দ্য কপিজ অফ আ বুক হ্যাড টু বি মেড ইন দ্য সেম ম্যানার। এবং এর আরও যে কপিগুলো হতো সেই কপিগুলোকেও লেখা হতো সেম ম্যানারে। সেম ম্যানার মানে হাতেই লেখা হতো। একটু সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করো। যে সাপোজ ধরো যে কোনো একটা বই, তোমাদের কাছে একটা ইংলিশ গ্রামার বই আছে, কি মনে হয় ওই গ্রামার বইটার শুধু একটাই কপি আছে মার্কেটে?
যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে? না, এর প্রচুর কপি রয়েছে, প্রচুর কপি রয়েছে। আর ভেবে দেখো সেই সময় কি হতো, শুধুমাত্র একটা কপি নয়, বাজারে যতগুলো কপি থাকতো সমস্ত কপিকে লেখা হতো হাতের দ্বারা। বুঝতে পেরেছি? ইট মাস্ট হ্যাভ বিন আ টায়ারিং টাস্ক। আর এটা কেমন হতো টায়ারিং টাস্ক, এটা হতো এমন একটা কাজ, কেমন কাজ হতো? টায়ারিং, টায়ারিং মানে কি? ক্লান্তপূর্ণ, মানে যেখানে ক্লান্তি ভাব রয়েছে, যেটা টায়ার্ড করে দিতে পারে এমন টাস্ক। তাহলে এটা পরিণত হতো কেমন টাস্কে? টায়ারিং টাস্ক। তো বুঝতে পেরেছি এই টাস্ক, এটা কি রয়েছে? নাউন রয়েছে, আর এটা টায়ারিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে রয়েছে, কিন্তু এ কাজ করছে কিসের? অ্যাডজেক্টিভের কাজ করছে। আর যেহেতু এখানে টাস্ক আছে তাই একটা আর্টিকেল বসেছে আ। বুঝতে পেরেছি? তো এই যে কাজটা, যে প্রতিটা কপি হাতে লিখে তারপরে হচ্ছে একে দেবে, ওকে দেবে, তাকে দেবে, তো এই কাজটা ছিল খুবই ক্লান্তিকর, মানে খুবই শ্রমসাধ্য মোদ্দা কথা। অ্যান্ড ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট মিস্টেক্স ক্রেপ্ট ইন। এবং এটা একদমই অবাক হওয়ার কথা নয় যে সেখানে মিস্টেক মানে ভুল তার মধ্যে ধীরে ধীরে করে প্রবেশ করে যাবে। ক্রেপ্ট ইন মানে ধীরে ধীরে করে প্রবেশ করে যাওয়া। তার মানে কি? ভেবে দেখো, কোনো একটা বই যদি তুমি হাতে লেখো, আর একটা কপি না, এর হাজার হাজার শ কপিকে তুমি যদি হাতে লিখে করো, তবে সেখানে ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। এটাই বলেছে। যদি বইয়ের মধ্যে ভুল, যে বইয়ের মধ্যে যে ভুলগুলো ঢুকে গিয়েছিল সেটা দেখে কিন্তু মোটেই সারপ্রাইজ হওয়ার কথা না। আ মডার্ন স্কুল বয়, আ মডার্ন স্কুল বয়, একজন একজন স্কুল বালক। কেমন স্কুল বালক? মডার্ন স্কুল বালক। তার মানে কি? বর্তমান সময়ে স্কুলে যে বালকরা পড়ে তাদের কথা বলেছে। থিংস হিমসেলফ, একটা বর্তমানে একজন বালক নিজে ভাবে নিজেকে, হিমসেলফ মানে নিজেকে ভাবে, থিংস হচ্ছে ভাবে, কাকে ভাবে? নিজেকে, হিমসেলফকে ভাবে। ইল ইউজড, ইল ইউজড মানে হচ্ছে অভাগা বলতে পারো, যার হচ্ছে কোনো রকম ভাগ্য নেই, যে হচ্ছে খুবই দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে, এরকম। তো অভাগা ভাবে। একজন মডার্ন স্কুলের বালক নিজেকে ভাবে খুবই কেমন টাইপের? অভাগা। কখন ভাবে? ইফ told to copy out 100 lines as a punishment, যদি সেই বালককে বলা হয় তুমি 100খানা লাইন লেখো আর এটাই হচ্ছে তোমার পানিশমেন্ট, তবে সেই বালকটা নিজেকে কি ভাবে? যে সে হচ্ছে খুব ইল ফেটেড, মানে সে খুবই নাকি অভাগা। ভেবে দেখো একখানা জিনিস, আগেকার সময় কি হতো আর এখনকার জিনিসের সাথে এটা একটু কম্পেয়ার করে দেখিয়েছে যে আগেকার সময়ের কাজটা কতটা বেশি শ্রমসাধ্য ছিল। এটা এই সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়েছে। এখনকার বর্তমান সময়ের একটা বাচ্চা ছেলেকে যদি বলা হয় তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আর তোমার শাস্তি হচ্ছে 100খানা লাইন লেখা। বুঝতে পেরেছি? আর ওইটা শুনে সে কি বলবে? আমার ভাগ্য খুবই খারাপ, আমি হচ্ছি অভাগা। এবার ভাবো, বাট হোয়াট উড হি থিঙ্ক, কিন্তু সে কি ভাববে? ইফ হি ওয়ার টু কপি আউট দ্য হোল বাইবেল, কিন্তু এবার সে কি ভাববে যদি বলা হয় তাকে হোল বাইবেল, পুরো যে বাইবেল আছে বাইবেলকেই যদি সে কপি করতে বলা হয়, তখন সে কি ভাববে? ভেবে দেখো, 100খানা লাইন লিখতে সে যদি নিজেকে অভাগা ভাবে, একটা বাইবেল, বাইবেল মানে বুঝি তো খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ বাইবেল, একটা ওই যে মোটা বাইবেলকে যদি হচ্ছে কপি করতে বলা হয় হাতে লিখে, তবে সে কি ভাবতে পারে? তবে তো বুঝতেই পারছো। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে কি বলতে চেয়েছে। এটাই বলতে চেয়েছে যে আগেকার দিনে সব হাতে লেখা হতো, যা কপি হোক অরিজিনাল বইটা হোক সমস্ত কিছু হাতে লিখেই করা হতো, আর এটা ছিল খুবই শ্রমসাধ্য, সেখানে ভুলও জিনিসও এই জন্য ঢুকে যেত আর কি। কিন্তু বর্তমান সময়ে একটা মডার্ন স্কুলের ছেলেকে যদি বলা হয় 100 লাইন লিখতে, সে নিজেকে ভাবে অভাগা, আর যদি পুরো হোল বাইবেলকে কপি করতে বলা হয় তবে ভেবে দেখো সে নিজেকে কি ভাববে। ইয়েট, ইয়েট মানে হচ্ছে কিন্তু, ইয়েট মানে হচ্ছে তা সত্ত্বেও, মেন ইউজ টু স্পেন্ড দেয়ার লাইফস ডুইং জাস্ট সাচ ওয়ার্ক বিফোর দ্য প্রিন্টিং প্রেস ওয়াজ ইনভেন্টেড। এবার দেখো, ইয়েট মানে তা সত্ত্বেও, মেন মানে হচ্ছে তখনকার লোকজন, মানে মেন মানে বুঝতে পারছো MAN এর প্লুরাল রয়েছে মেন। তো মানুষজন ইউজ টু মানে কি? ইউজ টু হচ্ছে আমাদের মোডাল অক্সুলারি ভার্ব। ইউজ টু মানে হচ্ছে এটা অভ্যাস ছিল, অতীতের অভ্যাস।
কিন্তু মানুষের অতীতের অভ্যাস কি ছিল? স্পেন্ড দেয়ার লাইফস, তাদের জীবন অতিবাহিত করা কিভাবে? ডুইং জাস্ট সাচ ওয়ার্ক, এই ধরনের কাজগুলো করে। কখন কাজগুলো করতো? বিফোর দ্য প্রিন্টিং প্রেস ওয়াজ ইনভেন্টেড, প্রিন্টিং প্রেস আবিষ্কার হওয়ার পূর্বে, প্রিন্টিং প্রেস আবিষ্কার হওয়ার পূর্বে এই ধরনের কাজগুলো করাই, এই ধরনের কাজগুলোই ছিল হচ্ছে তাদের নর্মাল জীবনযাপনের মধ্যে পড়তো। এবার প্রিন্টিং প্রেস মানে কি? প্রিন্টিং প্রেস মানে যেখানে প্রিন্ট করা হয়, সাধারণত এই যে মেশিনটা রয়েছে এটাকে বলতে পারো প্রিন্টিং প্রেস। তো পরের লাইনটা চলে আসে, দিস ইনভেনশন চেঞ্জ, ইনভেনশন, আচ্ছা ইনভেন্টেড এখানে লিখেছে, তার মানে কি? ইনভেন্ট আর ডিসকভারি এই দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু তফাৎ আছে। ইনভেন্ট মানে যেটা প্রথমবার তৈরি করা হয়েছে তাকে বলা হবে ইনভেন্ট। আর যদি বলা হয় ডিসকভার, ওয়ার্ডটা আমরা কখন ইউজ করব? আগে থেকে কোনো জিনিস ছিল, সেটাকে খুঁজে পাওয়া হয়েছে, তাকে আমরা ডিসকভারি বলবো। আর কিন্তু ইনভেন্ট কাকে কাকে বলবো? যখন কোনো জিনিসকে নতুন করে তৈরি করা হচ্ছে, এর অস্তিত্ব আগে ছিল না, নতুন করে তৈরি করা হচ্ছে, তাকে ইনভেন্ট বলবো। আর ডিসকভারি তার উল্টোটা। দিস ইনভেনশন চেঞ্জ দ্য স্টোরি অফ বুকস কমপ্লিটলি, আর এই যে ইনভেনশন যেটা রয়েছে এটা কি করে দিল? চেঞ্জ করে দিল টোটাল ঘটনাগুলোকে। যে এই বই জাতীয়, এই যে বই কি করা হতো? হাতে লেখা হতো, কিন্তু এই যে প্রিন্টিং প্রেস আবিষ্কারের পরে এই আবিষ্কার টোটাল ঘটনাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিল। দ্য আর্লিয়েস্ট বুক নোন ইজ আ চাইনিজ ওয়ান প্রিন্টেড ফ্রম অ্যান ইঙ্কড, আচ্ছা এটাকে বলি ইঙ্কড ব্লক, অ্যাট দ্য এন্ড অফ 9th সেঞ্চুরি। সবার আগে বুঝি যে ইঙ্কড ব্লক মানে কি। ইঙ্কড ব্লক, সাপোজ একটা তুমি এই রকমভাবে এই একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এটাকে ধরে নাও একটা ব্লক। আর এখানে কি হতো? এখানে বিভিন্ন রকমের হচ্ছে লেটারগুলোকে লেখা হতো, যে বিভিন্ন রকম হতে পারে, একটা স্ট্যাম্পের মতোও হতে পারে, এই একটা স্ট্যাম্প রয়েছে এরকম হতে পারে, এখানে বিভিন্ন কিছু লেখা রয়েছে, ইঙ্কের মধ্যে ডুবিয়ে সেটাকে হচ্ছে স্ট্যাম্প মেরে দেওয়া হতো। এই ধরনের জিনিসকে বলা হয় ইঙ্ক ব্লক। আশা করি বুঝতে পারলে। তো দেখো এবার আমরা লাইনটা পড়ি। দ্য আর্লিয়েস্ট বুক, সব থেকে প্রাচীন যে বুকটা সেটা সাধারণত কোথায়, সেটা আর্লিয়েস্ট বুক হিসাবে কোনটা পরিচিত? এ চাইনিজ ওয়ান। এ চাইনিজ ওয়ান মানে কি? চাইনাতে যে বই পাওয়া গিয়েছিল আর যেটা প্রিন্টেড করা হয়েছিল ফ্রম অ্যান ইঙ্কড ব্লক। তাহলে প্রথম এটা মানা হয়, এটা ধরে নেওয়া হয় প্রথম প্রিন্টেড বইটা কোথায় পাওয়া গেছিল? চায়নাতে। আচ্ছা, এই চায়নাতে পাওয়া গেছিল। আর এইটা কি কেমন? এটা কি মেশিনের দ্বারা ছাপানো হয়েছিল? না, এটা ইঙ্কড ব্লকের মাধ্যমে ছাপানো হয়েছিল। মানে ছাপানো মানে কি হচ্ছে কালিতে নিয়ে তারপরে স্ট্যাম্প মেরে 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 হচ্ছে ওটাকে করেছিল। আর এটা কবে হয়েছিল? 9th সেঞ্চুরি। একটু আমি বলার চেষ্টা করি যে এই যে প্রথম যে বইয়ের কথা বলছে এই বইটার নাম কি? এই বইটার নাম হচ্ছে দ্য ডায়মন্ড সূত্রা। এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট বুক, আর এটা চাইনাতে পাওয়া গিয়েছিল। বলেছে না 9th সেঞ্চুরি, 9th সেঞ্চুরি সালটাকেও বলে দিই 868 এডিতে। 9th সেঞ্চুরি মানে কি 800 থেকে নিয়ে 899 পর্যন্ত, তো বা 900 পর্যন্ত, 899 পর্যন্তই একে আমরা কি বলবো? 9th সেঞ্চুরি। সেই জন্য এই সালটা রয়েছে 868। বুঝতে পেরেছি? তাহলে এই যে প্রথম যে বইটা, এই বইটার নাম কি? দ্য ডায়মন্ড সূত্রা। এইটারই কথা এখানে বলেছে। দ্য আর্লিয়েস্ট বুক, সব থেকে প্রাচীন যে বইটা ছিল সেটা হচ্ছে এটা, দ্য ডায়মন্ড সূত্রা। আর এটা কেমন বই ছিল? একটা বুদ্ধিস্টের বই ছিল আর কি। তো তারপরে লাইনে চলে আসে, বাট মোর দ্যান 500 ইয়ার্স টু পাস, কিন্তু 500 বছর পর, বিফোর এনিথিং ওয়াজ নোন অ্যাবাউট প্রিন্টিং ইন ইউরোপ। তাহলে এই যে ঘটনাটা যেটা চায়নাতে দেখা গিয়েছিল, চায়নাতে কত সালে? 868 সালেই প্রথম যে হচ্ছে বইটা প্রিন্টেড বই এসেছিল, কিন্তু তার থেকে 500 বছরেরও বেশি সময় পরে ইউরোপে গিয়ে কি তৈরি হলো? এই প্রিন্টিং মেশিন সম্পর্কে ইউরোপের লোকরা জানলো। মানে এটাই বোঝাতে চেয়েছে ইউরোপের লোকরা কিন্তু চায়নারও পরে হচ্ছে খোঁজ পেয়েছিল। মানে এশিয়া সবার আগে খোঁজ পায়, তারপরে হচ্ছে ইউরোপে গিয়ে খোঁজ হয়। আর যে কথাটা বলছে ইউরোপে 500 বছর পরে প্রথম যে প্রিন্টিং মেশিনটা দেখা গেছিল সেটা হচ্ছে এটা গুটেনবার্গের যে মেশিনটা। আমরা জানি বাইবেলের ব্যাপারটা আমরা প্রত্যেকে জানি। তো ঘটনা আশা করি টোটাল ক্লিয়ার হয়ে গেছে, এর মধ্যে কোনো কিছু নেই। একবারেই পড়েই হচ্ছে টোটাল জিনিসকে, ইমেজটাকে যেন রেডি থাকে। এবার আমাদের কি কাজ হচ্ছে? একে শর্ট করে লেখা। এবার দেখো একটা ছোট জিনিস বলে দিই এখানে, যখনই তোমরা এই প্রথম থেকে
এই যে প্রথম লাইন যেটা আমি রেড কালার দিয়ে করছি, এখান থেকে নিয়ে এই বাইবেল পর্যন্ত যেটা রয়েছে, এখানের মধ্যে তোমরা অনেক কিছু জিনিস বাদ দিয়ে দিতে পারো। যেমন মডার্ন স্কুল বয় থিংস হিমসেলফ, এটা যেটা রয়েছে, এই টোটাল লাইন যেটা রয়েছে, এটা দেখো এক্সাম্পলের জন্যই দিয়েছে। আর আমরা জানি প্রেসিতে যে এক্সাম্পলগুলো দেওয়া হয় সাধারণত সেগুলো আমরা কি করি, অ্যাভয়েড করি। তো এই যে এই লাইনটা টোটালি অ্যাভয়েড হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, উপরের অ্যানসিয়েন্ট বইগুলোকে হাতে লিখতে হতো, আর হাতে লেখার বইগুলোকে আমরা কি বলতে পারি, এই যে হাতে লিখে যে বইগুলোকে রেডি করা হতো সেই কাজটা ছিল কি, খুবই শ্রম সাধ্য। তো দেখো প্রথম থেকে এই পর্যন্ত তো আমরা অনায়াসে করে ফেললাম। তারপরে সেকেন্ড পার্টে কি রয়েছে, সেকেন্ড পার্টে রয়েছে এই যে প্রিন্টিং মেশিনটা আবিষ্কার হওয়ার আগে, প্রিন্টিং মেশিন আবিষ্কার হওয়ার আগে এটাই ছিল মানুষের জীবন। আর এই যে প্রিন্টিং মেশিন আবিষ্কারটা কি এনে দিল, এই যে বইয়ের জগতে এক মিরাক্কেল এনে দিল, বলতে পারি কি না? তাহলে পরের লাইন আমরা এটা দিতে পারি যে প্রিন্টিং মেশিন আবিষ্কারের পরে কি ঘটলো, যে এই যে লাইনটা রয়েছে, দিস ইনভেনশন, তার মানে প্রিন্টিং মেশিনের ইনভেনশন কি করে দিল, হচ্ছে বইয়ের জগতে একটা মিরাক্কেল এনে দিল। বুঝতে পেরেছি। আর তারপরে কি রয়েছে, চাইনিজরা প্রথম বই আবিষ্কার করেছিল, প্রথম প্রিন্টেড বই। আর তার বহু পরে, আর তার থেকে অনেক বছর পরে, 500 বছরের বেশি সময় পরে এই প্রিন্টিংয়ের ব্যাপার সম্পর্কে কারা জানলো, ইউরোপ জানলো। এটাই এবার শর্ট করে বলবো আমরা। তো দেখো এটাই যে প্রেসিটা যেটা রয়েছে ছোট করে যেটা, সেটা হচ্ছে এটা, প্রাচীনকালে সমস্ত বই লেখা হতো হাতে করে, তাই স্বাভাবিকভাবেই এটা ছিল শ্রমসাধ্য। কিন্তু প্রিন্টিং প্রেসের আবিষ্কার বই ছাপানোর জগতে মিরাক্কেল এনে দেয়। বুঝতে পারলাম। তো দেখো প্রথম যে এই লাইনটা রয়েছে, এই দুটো লাইন রয়েছে, প্রথম যে পার্ট আমি করেছিলাম সেখান থেকে লিখেছি প্রাচীনকালে সমস্ত বই। এবার একখানা জিনিস দেখো, এখানে আমি সমস্ত বই যেটা আমি মেনশন করেছি, কেন বলতে পারবে সমস্ত বই মেনশন করেছি? কারণ এখানে দেখো কি লেখা ছিল, বইগুলো লেখা হতো হাতে করে, এবং অল দ্য কপি, যেগুলো কপি অরিজিনাল বইয়ের থেকে যে কপিগুলো রেডি করা হয়েছে সেগুলোও তো বই ছিল। তো আমি সেগুলোর কথাও এর মধ্যে ইনক্লুড করছি, সমস্ত বই, প্রাচীনকালে সমস্ত বই মানে অরিজিনাল বই প্লাস কপিগুলোর কথাও রিপ্রেজেন্ট করছে। তো সমস্ত বই লেখা হতো হাতে করে, তাই স্বাভাবিকভাবেই এটা ছিল শ্রমসাধ্য কাজ। কিন্তু প্রিন্টিং প্রেসের আবিষ্কারের ফলে বই ছাপানোর জগতে মিরাক্কেল এনে দেয়, যেটা ছিল শেষের দিকের লাইনে। এই প্রসেস এটা ইংলিশে লিখে দিয়েছে, এই প্রসেস ইউরোপে আবিষ্কারের বহু পূর্বে চায়নাতে প্রথম প্রিন্টেড বই পাওয়া যায়। তাহলে এই প্রসেস মানে প্রিন্টিংয়ের যে প্রসেস, এটা ইউরোপে আবিষ্কারের বহু পূর্বে চায়নাতে হচ্ছে আবিষ্কার হয়, বা চায়নাতে প্রথম প্রিন্টেড বই পাওয়া যায়, যেটা ছিল লাস্টের লাইনে, যেটা তোমাদের আমি একটু আগে মেনশন করলাম। তো এটাই ছিল প্রেসি। এবার যদি কেউ মনে করো যে না ট্রান্সলেশনও দেখবো, তো দেখো অসুবিধার কিছু নেই, কিন্তু এই পর্যন্ত ছিল হচ্ছে অরিজিনাল জিনিস। তো শুরু করি এবার এক এক লাইন করে। প্রাচীনকালে সমস্ত বই লেখা হতো হাতে করে, প্রাচীনকালে সমস্ত বই লেখা হতো হাতে করে। প্রাচীনকালে কি বলবো, ইন অ্যানসিয়েন্ট টাইম, সমস্ত বই, অল বুকস লেখা হতো, বইরা লিখতো না, বইদের লেখা হতো। তাহলে এটা বুঝতে পারছি প্যাসিভে রয়েছে, তাই বি ভার্বের সাথে কি দিলাম, V3 দিলাম। এটা হচ্ছে বি ভার্বের সাথে কি দিলাম, V3। কিসে করে, হাতে করে, বাই হ্যান্ড, হাতে করে। তাহলে ইন অ্যানসিয়েন্ট টাইম অল বুকস মানে সমস্ত বই লেখা হতো, ওয়ার রিটেন মানে প্যাসিভে আছে, কিসে করে, হাতে করে। চলে আসি পরের লাইনে, তাই স্বাভাবিকভাবেই এটা ছিল শ্রমসাধ্য, তাই স্বাভাবিকভাবে, সো ন্যাচুরালি। দেখো আমি কেন তাই স্বাভাবিকভাবে লিখলাম, কারণ হচ্ছে প্রথম সেন্টেন্সের সাথে সেকেন্ড সেন্টেন্সকে ম্যাচ করানোর জন্য, যাতে কোহেসিভনেসটা যাতে সুন্দর করে বজায় থাকে। তাই আমি কি বলছি, তাই স্বাভাবিকভাবেই এটা ছিল শ্রমসাধ্য, তাই স্বাভাবিকভাবেই। তো কি লিখবো একে, সো ন্যাচুরালি এটা ছিল শ্রমসাধ্য, ইট ওয়াজ লেবোরিয়াস মানে হচ্ছে শ্রমসাধ্য। পরের লাইনে চলে আসে, কিন্তু প্রিন্টিং প্রেসের আবিষ্কার বই ছাপানোর জগতে মিরাক্কেল এনে দেয়। কিন্তুকে কি লিখলাম, বাট লিখলাম। এবার প্রিন্টিং প্রেসের আবিষ্কার কি লিখবো, প্রিন্টিং প্রেসের আবিষ্কার, একে কি লিখবো, আবিষ্কার প্রিন্টিং প্রেসের, দ্য ইনভেনশন অব দ্য প্রিন্টিং প্রেস। বুঝতে পেরেছি।
প্রিন্টিং প্রেসের আবিষ্কার, দ্য ইনভেনশন অফ দ্য প্রিন্টিং প্রেস এনে দিয়েছিল, ব্রট এনে দিয়েছিল আ মিরাক্কেল, কি এনে দিয়েছিল, একটা মিরাক্কেল এনে দিয়েছিল, কোথায় এনে দিয়েছিল, টু দ্য ওয়ার্ল্ড অফ বুক প্রিন্টিং, অথবা শুধুমাত্র বুক লিখলেও চলবে, টু দ্য ওয়ার্ল্ড অফ বুক অথবা বুকস। বুঝতে পেরেছি? তো এই পর্যন্ত প্রিন্টিং না দিলেও চলবে, কোনো অসুবিধা কিছু নেই, এই বুকস দিয়ে দিলেও চলবে। তো এই সেন্টেন্সটা কি হচ্ছে, কিন্তু প্রিন্টিং প্রেসের আবিষ্কার, তো কি লিখবো, আবিষ্কার, কার আবিষ্কার, প্রিন্টিং প্রেসের আবিষ্কার হচ্ছে দ্য ইনভেনশন, কার ইনভেনশন, প্রিন্টিং প্রেস, দ্য ইনভেনশন অফ দ্য প্রিন্টিং প্রেস এনে দেয় হচ্ছে ব্রট, কি এনে দেয়, মিরাক্কেল এনে দেয়। তাই আমি এখানে লিখলাম যে কি এনে দেয়, জানি আমরা অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট বসছে, কি এনে দেয়, মিরাক্কেল এনে দেয়। কোথায় মিরাক্কেল এনে দেয়, টু দ্য ওয়ার্ল্ড অফ বুকস, এই যে বইয়ের জগতে মিরাক্কেল এনে দেয়, অথবা প্রিন্টিংও অ্যাড করতে পারো, অসুবিধার কিছু নেই, তোমাদের মর্জি। চলে আসি লাস্ট লাইনে, এই প্রসেস ইউরোপে, এই যে প্রসেস যেটা রয়েছে প্রিন্টিংয়ের, ইউরোপে আবিষ্কারের বহু পূর্বে চায়নাতে প্রথম প্রিন্টেড বই পাওয়া যায়। তো দ্য ফার্স্ট প্রিন্টেড বুক ওয়াজ সিন ইন চায়না, তাহলে প্রথম বইটা হচ্ছে কোথায় পাওয়া যায়, প্রথম প্রিন্টেড বইটা কোথায় পাওয়া যায়, চায়নাতে পাওয়া যায়। কখন চায়নাতে পাওয়া যায়, লং বিফোর দ্য ডিসকভারি অফ দিস প্রসেস ইন ইউরোপ, ইউরোপে এই প্রসেস আবিষ্কারের বহু পূর্বেই চায়নাতে এটা পাওয়া যায়। বুঝতে পারলাম? তো সিম্পল ব্যাপার। তো এখানে গ্রামারের যদি বলো যে সেন্টেন্সটাকে কীভাবে ব্রেক করবে, দেখো চায়নাতে প্রথম বইটা পাওয়া যায়, চায়নাতে প্রথম বইটা পাওয়া যায়, এটা লিখেছি দ্য ফার্স্ট প্রিন্টেড বুক ওয়াজ সিন ইন চায়না, প্রথম বইটা দেখা যায় চায়নাতে। আচ্ছা, বহু পূর্বে, এই বইটা তো দেখা যায়, কিন্তু কখন দেখা যায়, হচ্ছে এই প্রসেস আবিষ্কারের বহু পূর্বে, তাই এটা লেখা হয়েছে বহু পূর্বে, লং বিফোর, কার লং বিফোর, এই প্রসেস ইউরোপে আবিষ্কারের, দ্য ডিসকভারি অফ দিস প্রসেস ইন ইউরোপ। তো খুব সিম্পল ছিল, এটা প্যাসেজও খুব সিম্পল আর লেখাটাও খুব সিম্পল ছিল। তো এই জিনিসগুলো সিম্পল তখনই লাগবে না যখন তোমার প্র্যাকটিসের লেভেলটা সঠিক ওয়েতে হয়েছে আর সুন্দরভাবে হয়েছে, তখন দেখবে সমস্ত কিছু জিনিস খুব ইজি লাগবে। এর টাইটেল তোমরা যা খুশি দিতে পারো, আমি দিয়েছি হিস্ট্রি অফ প্রিন্টিং প্রেস, যা খুশি তুমি দাও, কোনো কিছু অসুবিধার কিছু নেই, জাস্ট একটু রিলেটেড হতে হবে, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, সুন্দর করে প্র্যাকটিস করো, খুব ভালো করে প্র্যাকটিস করো, সামনে এক্সাম রয়েছে।